অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি খাদিজা রহমান, প্রভাষক জীববিজ্ঞান, কাজী জহুরুল হক কলেজ। আমি আলোচনা করব কোষ নিয়ে এবং একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন নিয়ে। কোষ কি? কোষ হচ্ছে জীবদেহের গাঠনিক ও কার্যিক একক এবং মৌলিক ও সাংগঠনিক একক। একটি জীবদেহ অসংখ্য কোষ নিয়ে গঠিত। এক কোষের জীবও আছে, আবার উন্নত একটি বড় উদ্ভিদ বা আমরা মানুষ কোটি কোটি কোষের সমন্বয়ে আমাদের দেহ গঠিত হয়। অর্থাৎ কোষ হচ্ছে জীবদেহ গঠনের কার্যিক, গাঠনিক ও শারীরবৃত্তীয় একক। আমি এখন তোমাদের সামনে একটি আদর্শ উদ্ভিদ কোষের চিত্রসহ গঠন আলোচনা করব। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের প্রধান যে পার্থক্য থাকে, কোষ গহ্বর আর হচ্ছে কোষ প্রাচীর। ছাত্রছাত্রীরা চিত্রে লক্ষ্য করো, একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠনে রয়েছে কোষ প্রাচীর আর এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। কিন্তু প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। এই বিষয়টি তোমাদের এমসিকিউ প্রশ্নের জন্য জেনে রাখতে হবে। আর হচ্ছে কোষ গহ্বর। প্রাণী কোষের কোষ গহ্বর ছোট থাকে বা কিছু কিছু প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না। একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠনের প্রধান অঙ্গ ও অঙ্গাণুসমূহকে আমরা 5টি ভাগে ভাগ করতে পারি: কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এবং কোষস্থ নির্জীব বস্তু। কোষ প্রাচীর আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি। কোষ প্রাচীর একটি কোষের কাঠামো দাঁড় করায় বা বাইরে থেকে একটা আকৃতি দান করে। কোষ প্রাচীরের পরে হচ্ছে কোষ ঝিল্লি থাকে, আর এখানে আদর্শ কোষে কোষ ঝিল্লির এখানে কূপ থাকে। তোমাদের আরেকটা বিষয় জানতে হবে, এমসিকিউর জন্য মনে রাখতে হবে, বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে কোষের নামকরণ করেন সেল বা প্রকোষ্ঠ। এখন কোষের যে একটি আদর্শ উদ্ভিদ কোষের যে আমরা 5টি অঙ্গ অঙ্গাণুসমূহ আলোচনা করব। কোষ প্রাচীর আলাদা, কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন সেটাও আমরা দেখতে পাচ্ছি, আর সাইটোপ্লাজম। এই সমস্ত কোষে কিন্তু নিউক্লিয়াস এবং কোষ গহ্বর বাদে এই সমস্ত কোষের মধ্যে অর্ধতরল দানাদার স্বচ্ছ এক ধরনের জেলির ন্যায় উপাদান থাকে, সেটা হচ্ছে সাইটোপ্লাজম। এবং এই সাইটোপ্লাজমের মধ্যেই কোষের অন্যান্য অঙ্গ ও ক্ষুদ্র অঙ্গাণুসমূহ যেমন মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডি, ক্লোরোপ্লাস্ট, লাইসোজোম, রাইবোজোম, এই ছোট ছোট অঙ্গাণুগুলো ভাসমান অবস্থায় থাকে বা সাইটোপ্লাজমের মধ্যে নিমজ্জিত অবস্থায় থাকে। আর এই যে হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের আমরা 5টি অংশ দেখতে পাচ্ছি: নিউক্লিয়ার, এনভেল, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু এবং নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়াস, সাইটোপ্লাজম নিউক্লিয়াসের বাইরে থাকে এবং নিউক্লিয়াসের মধ্যে যে তরল উপাদান বা অর্ধস্বচ্ছ দানাদার যে উপাদানটি থাকে সেটাকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম, আর নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউক্লিওলাস। আর হচ্ছে কোষস্থ নির্জীব বস্তু। কোষস্থ নির্জীব বস্তু বলতে আমরা বুঝি সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ ও বজ্র পদার্থ। অর্থাৎ প্রতিটি জীবদেহের কোষের মধ্যে কিছু সঞ্চিত উপাদান থাকে। নিঃসৃত পদার্থ বলতে সাধারণত হরমোন, এনজাইম, এই ধরনের যে দেহ থেকে পদার্থ নিঃসৃত হয়। আর বজ্র পদার্থ অর্থাৎ জীবদেহের রেচন কার্য সম্পন্ন করার পর এক ধরনের বজ্র পদার্থ
তৈরি হয়। এই উপাদানগুলো আমাদের কোষের মধ্যে থাকে। এখন তোমাদের এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্নের আলোকে আমি কোষের যে অঙ্গ অঙ্গাণু সমূহ এগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। প্রথম হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষে মধ্যপর্দা ও কোষ ঝিল্লির মাঝখানে জড়ো এক ধরনের প্রাচীর, এবং কোষ প্রাচীর উদ্ভিদ কোষে সুনির্দিষ্ট আকৃতি দান করে বাইরের আঘাত থেকে ভিতরের সজীব বস্তুকে রক্ষা করে। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর যে কাজটি করে, কোষ ঝিল্লি হচ্ছে প্রাণী কোষে সেই কাজ পূরণ করে। এরপর প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। কোষ প্রাচীরের ঠিক নিচে সমস্ত প্রোটোপ্লাজমকে, অর্থাৎ এই যে কোষ ঝিল্লি, কোষ ঝিল্লির নিচে যে অর্ধতরল দানাদার কলরধর্মী উপাদান থাকে, এই সমস্ত উপাদানকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে আমরা বলতে পারি, এইভাবে দেখাতে পারি, শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির নিচে কোষের মধ্যে যে সমুদয় অর্ধতরল দানাদার জেলিনের পদার্থ, সেই পদার্থকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি, সাইটোপ্লাজম আর হচ্ছে নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিয়ার যে এনভেল, এই নিউক্লিয়ার এনভেলের আগ পর্যন্ত চারপাশে যে অংশ, সেই অংশটা হচ্ছে সাইটোপ্লাজম। আর নিউক্লিওপ্লাজম হচ্ছে নিউক্লিয়াসের ভিতরের যে অংশ। এখন প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির কাজ হচ্ছে এই কোষ প্রাচীরের নিচে অবস্থিত থেকে প্রোটোপ্লাজমকে ঘিরে যে উপাদানগুলো থাকে, সেইটাই হচ্ছে, সেই উপাদানকে ঘিরে রাখাই হচ্ছে কোষ ঝিল্লির কাজ। বিজ্ঞানী কার্ল নাগেলি শিক্ষার্থীরা, বিজ্ঞানী কার্ল নাগেলি সর্বপ্রথম এই কোষ ঝিল্লিকে প্লাজমা মেমব্রেন নামকরণ করেন। কোষ ঝিল্লির বিভিন্ন ধরনের মডেল রয়েছে। কোষ ঝিল্লির বিভিন্ন ধরনের মডেলের মধ্যে ফ্লুইড মোজাইক মডেল সর্বজন স্বীকৃত। আর ফ্লুইড মোজাইক মডেল 1972 সালে বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন এই মডেলটি ব্যাখ্যা করেন। শিক্ষার্থীরা, কোষ ঝিল্লি থেকে আমরা তিনটি এমসিকিউ মনে রাখতে পারি। প্রথম হচ্ছে বিজ্ঞানী কার্ল নাগেলি কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেনের নামকরণ করে। আর কোষ ঝিল্লির মডেলগুলোর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য মডেল হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। আর এই ফ্লুইড মোজাইক মডেল ব্যাখ্যা করেন হচ্ছে বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন। কোষ ঝিল্লির প্রধান কাজ হচ্ছে
কোষীয় সব বস্তুকে ঘিরে রাখা আর বাইরের প্রতিকূল অবস্থা হতে আভ্যন্তরীণ বস্তুকে রক্ষা করা। শিক্ষার্থীরা, প্রোটোপ্লাজম সম্পর্কে আমি একটু আগে বলেছি, আবারও প্রোটোপ্লাজম সম্পর্কে কিছু তথ্য আমি তোমাদের বলবো। তোমাদের পরীক্ষায় প্রশ্ন হতে পারে প্রোটোপ্লাজম কি বা প্রোটোপ্লাজম বলতে কি বোঝো। তো তোমাদের প্রোটোপ্লাজমের সংজ্ঞাটি জানতে হবে। প্রোটোপ্লাজম হচ্ছে কোষের অভ্যন্তরে স্বচ্ছ, আঠালো এবং জেলির ন্যায় অর্ধতরল কলয়েডাল ধর্মী সজীব পদার্থ। বিজ্ঞানী হ্যাক্সলে শিক্ষার্থীরা, তোমরা একটা জিনিস একটু লক্ষ্য করে মাথায় সেট করবে যে বিভিন্ন অঙ্গাণু আলাদা আলাদা বিজ্ঞানী আবিষ্কার করেছেন বা নামকরণ করেছেন। এমসিকিউ প্রশ্নের জন্য তোমাদের এই বিষয়গুলো একটু ভালো করে মনে রাখতে হবে। প্রোটোপ্লাজম নামকরণ করেছেন হচ্ছে বিজ্ঞানী হ্যাক্সলে, আর বিজ্ঞানী হ্যাক্সলের মতে প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি, কারণ প্রোটোপ্লাজমই কোষের তথা দেহের সকল মৌলিক জৈবিক কার্যাবলী সম্পন্ন করে। লক্ষ্য করো, এই হচ্ছে একটি আদর্শ উদ্ভিদ কোষ। এই কোষের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্গাণু রয়েছে এবং এই অঙ্গাণু সমূহ প্রোটোপ্লাজমের মধ্যেই সজীব অবস্থায় বিরাজমান থাকে। অর্থাৎ প্রোটোপ্লাজম যদি না থাকতো এই অঙ্গাণুগুলো এরকম বিরাজমান থাকতে পারতো না। তাই হচ্ছে প্রোটোপ্লাজমকেই বলা হচ্ছে কোষের তথা জীবনের ভৌত ভিত্তি। তোমাদের প্রশ্ন হতে পারে যে জীবনের ভৌত ভিত্তি বলতে কি বোঝো। প্রোটোপ্লাজমের মধ্যে আরেকটি আলোচনার বিষয় রয়েছে সাইটোসিস। শিক্ষার্থীরা, তোমাদের দেয়ালগুলো প্রশ্নে আসে অনেক সময় যে সাইটোসিস কি। সাইটোসিস হচ্ছে কোষ প্রাচীরযুক্ত প্রোটোপ্লাজমে জল স্রোতের মতো যে চলন দেখা যায় তাকে আবর্তন বা সাইটোসিস বলে। অর্থাৎ আমি এতটুকু পর্যন্ত যা আলোচনা করলাম, আমাদের মোটামুটি কোষ প্রাচীর, কোষ ঝিল্লি এবং প্রোটোপ্লাজম ও সাইটোপ্লাজম সম্পর্কে ধারণা হলো। আমরা পাশাপাশি দেখো কোষের গঠনে আরো কিছু জিনিস দেখতে পাচ্ছি, যেমন কূপ থাকে, তারপরে হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক থাকে, কোষ গহ্বর থাকে এবং প্রত্যেকটি কোষের প্রত্যেকটি অঙ্গাণু আলাদা আলাদা ভাবে কোনো না কোনো কাজ সম্পন্ন করে থাকে। শিক্ষার্থীরা, আমি এখন আলোচনা করব রাইবোজোম নিয়ে। এই হচ্ছে কোষের মধ্যে মুক্ত ভাসমান অবস্থায় ক্ষুদ্র যে অঙ্গাণু থাকে সেটা হচ্ছে রাইবোজোম। রাইবোজোম সাইটোপ্লাজমের মধ্যে মুক্ত অবস্থায় থাকে এবং রাইবোজোমে প্রোটিন সংশ্লেষণ হয়। প্রোটিন সংশ্লেষণ হচ্ছে আমাদের জীবদেহে প্রতিনিয়ত প্রোটিন তৈরি হয়, আর প্রোটিনের গাঠনিক একক হচ্ছে অ্যামিনো অ্যাসিড। এই প্রোটিন সংশ্লেষণটা মেইনলি হচ্ছে আমাদের কোষের রাইবোজোমে। এই জন্য রাইবোজোমকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি। এইটা তোমাদের একটা এমসিকিউ প্রশ্ন।
রাইবোজোম, লাইসোজোম এগুলো সম্পর্কে ডিটেলস পড়িয়েছি। আজকে মেইনলি হচ্ছে এমসিকিউর জন্য যে বিষয়গুলো তোমাদের মনে রাখা খুবই জরুরি সেই বিষয়গুলো বেশি আলোচনা করব। রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা, তাই রাইবোজোমকে বলা হচ্ছে কোষের প্রোটিন ফ্যাক্টরি। এরপর হচ্ছে গলগি বডি। শিক্ষার্থীরা এটা হচ্ছে গলগি বডি। শিক্ষার্থীরা গলগি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। ইতালীয় স্নায়ুতত্ত্ববিদ ক্যামিলো গলগি। ক্যামিলো গলগি এই গলগি বডি নামকরণ করে এবং ক্যামিলো গলগির নাম অনুসারে গলগি বডির নামকরণটা হয়েছে। অর্থাৎ এইখানে দুইটি এমসিকিউ রয়েছে। এক হচ্ছে গলগি বডি নামকরণ করেন বিজ্ঞানী ক্যামিলো গলগি, আর গলগি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। উদ্ভিদ কোষে গলগি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরিও বলা হয়, কারণ উদ্ভিদ কোষে গলগি বডি একটি উল্লেখযোগ্য কাজ করে, সেটা হচ্ছে কোষ প্রাচীর গঠন করে। আর কার্বোহাইড্রেট ফ্যাক্টরি হচ্ছে উদ্ভিদ কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, আর যে খাদ্য তৈরি করে ওদের দেহে যে খাদ্য সঞ্চিত অবস্থায় থাকে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। আর গলগি বডি এই কার্বোহাইড্রেট উৎপাদনে কিছুটা ভূমিকা রাখে, তাই গলগি বডিকে উদ্ভিদ কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। এরপরে আমি আলোচনা করব লাইসোজোম নিয়ে। লাইসোজোম বা লাইসোসোম একই অঙ্গাণু। লাইসোজোম তোমাদের জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং এমসিকিউ প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। লাইসোজোম হচ্ছে সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণু হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে তাকে লাইসোজোম বলে। অর্থাৎ লাইসোজোমের মধ্যে বিভিন্ন ধরনের এনজাইম থাকে। লাইসোজোম ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে, অর্থাৎ জীবদেহে যদি কোনো জীবাণু প্রবেশ করে তখন কোষের লাইসোজোম ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে সেই জীবাণুকে ধ্বংস করে। আবার তীব্র খাদ্য অভাবের সময়, অর্থাৎ জীবদেহে যদি খাদ্যের অভাব হয় সেই তীব্র খাদ্য অভাবের সময় লাইসোজোমের প্রাচীর ফেটে যায় এবং এর মধ্যে আবদ্ধকৃত এনজাইম বের হয়ে কোষের অন্যান্য অঙ্গাণুগুলো বিনষ্ট করে দেয়। এই কাজ করে বলে লাইসোজোমকে বলা হচ্ছে স্বগ্রাস বা অটোফ্যাগি অঙ্গাণু। বা লাইসোজোম বিনষ্ট হয়ে বা এর প্রাচীর বিদীর্ণ হয়ে যে অঙ্গাণু কোষের অন্যান্য অঙ্গাণুকে ধ্বংস করে, এই কাজকে বলা হয় স্বগ্রাস বা অটোফ্যাগি। এই পদ্ধতিতে, অর্থাৎ এই স্বগ্রাস বা অটোফ্যাগি পদ্ধতিতে একসময় সমস্ত কোষটি পরিপাক হয়ে যেতে পারে। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে
লাইসোজোমের প্রাচীর বিদীর্ণ হয়ে এনজাইম বের হয়ে কোষের অন্যান্যকে ধ্বংস করে। এই কাজকে বলা হচ্ছে স্বগ্রাস বা অটোফ্যাগি। আর এই পদ্ধতিতে একসময় সমস্ত কোষটি ধ্বংস হয়ে যেতে পারে বা পরিপাক হয়ে যেতে পারে। যে প্রক্রিয়ায় এই সমস্ত কোষটি পরিপাক হয়ে যায় সেটাকে বলা হচ্ছে অটোলাইসিস। তোমাদের প্রশ্ন হতে পারে স্বগ্রাস বা অটোফ্যাগি কি, অটোলাইসিস কি? আর লাইসোজোম জীবদেহের অকেজ কোষসমূহকে এই অটোলাইসিস পদ্ধতিতে ধ্বংস করে বলে। লাইসোজোমকে আত্মঘাতী থলিকাও বলা হয়। লাইসোজোমের আরেকটি নাম হচ্ছে আত্মঘাতী থলিকা। তোমাদের প্রশ্ন হতে পারে আত্মঘাতী থলিকা বলতে কি বোঝো? আমি এখন আলোচনা করব এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে। শিক্ষার্থীরা, চিত্রে লক্ষ্য করো, আমরা দুই ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাচ্ছি। এটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর নিউক্লিয়ার এন্ডোপ্লাজম থেকে তৈরি হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বিজ্ঞানী পোর্টার ও তার সঙ্গীরা 1945 সালে সর্বপ্রথম যকৃত কোষে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবিষ্কার করেন। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রধান কাজ হচ্ছে প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে। রাইবোজোম, পারঅক্সিজোম ইত্যাদি অঙ্গাণুকে ধারণ করে। আর অনেক বিজ্ঞানীর মতে কোষ প্রাচীরের জন্য সেলুলোজ তৈরি করে। উদ্ভিদ কোষে আমরা সেলুলোজ দেখতে পাই। সেলুলোজের উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে খড়। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি আজকের ক্লাসে ছোট ছোট 4টি অঙ্গাণু সম্পর্কে বললাম, কিন্তু তুলনামূলক বড় যে অঙ্গাণুগুলো, যেমন মাইটোকন্ড্রিয়াকে এক বচনে মাইটোকন্ড্রিয়ন বলা হয়। মাইটোকন্ড্রিয়ন, নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট, এই অঙ্গাণুগুলো থেকে তোমাদের সিকিউ প্রশ্ন তৈরি হয় বা সেট হয়। আমি পরবর্তী ক্লাসে তোমাদের মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস ইত্যাদি অঙ্গাণু সম্পর্কে চিত্র